গত পর্বতে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশে গত নির্বাচনগুলোর ফলাফল অনুযায়ী যারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর পর্যন্ত আছেন এরা হবেন সুপার পার্টি। এই 1 থেকে 4 নম্বর দলগুলো থেকে প্রত্যেকটি দল থেকে 2 জন করে সদস্য নিয়ে সাংবিধানিক পরিষদ গঠিত হবে, যেটা কেয়ারটেকার সরকারের বিপরীত, মানে সমতুল্য। অর্থাৎ এখন যেমন কেয়ারটেকার সরকার আছে, তখন সে কেয়ারটেকার সরকার থাকবে না, থাকবে সাংবিধানিক পরিষদ। আর সাংবিধানিক পরিষদের অধীনেই থাকবে নির্বাচন কমিশন, দুদক, বিচার বিভাগ। এই সাংবিধানিক পরিষদ কেয়ারটেকার সরকার যেমন সরকার নির্বাচিত হওয়ার পরে চলে যায়, কিন্তু এই সাংবিধানিক পরিষদ সরকার থাকাকালীন অবস্থায় সমান্তরাল সরকার হিসেবে কাজ করবে। অর্থাৎ এটাই হলো উচ্চকক্ষ। সাংবিধানিক পরিষদ, নির্বাচন কমিশন এবং দুদক, এরা হলো সরকারের সমান্তরালে থাকবে এবং এই 4টা সংস্থাকে সরকার কোনোভাবেই হস্তগত করতে পারবে না। বিচার বিভাগ থাকবে সাংবিধানিক পরিষদের অধীনে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ 4। অনুচ্ছেদ 4-এ আমরা উল্লেখ করেছি যে রাজপুত ও রাজকন্যাগণ যোগ্যতা অনুসারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন, চুক্তিভিত্তিক কাজ করতে পারবেন, যা তাদের বৈধ আয় হিসেবে গণ্য হবে। তবে উপার্জিত অর্থে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি কিনতে পারবেন না। তারা ব্যাংকে তাদের অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাংকে জমা রাখতে পারবেন। কিন্তু এই যারা রাজপুত ও রাজকন্যা ইউনিয়ন পর্যায়ে হোক আর যে কোনো পর্যায়ে হোক, থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, যে নেতাই থাকুক না কেন, তাদের কোনো স্থায়ী সম্পত্তি রাজনীতিতে থাকাকালীন তারা কখনো স্থায়ী সম্পত্তি ক্রয় করতে পারবে না। তাদের যদি কোনো সম্পত্তি থাকে, তাদের যদি কোনো টাকা পয়সা থাকে, তাহলে সেটা ব্যাংকে গচ্ছিত রাখতে হবে। 5, রাজপুত ও রাজকন্যা নির্বাচিত হওয়ার পর নিবন্ধন অ্যাকাউন্টে, তা আমি আগেই পূর্বেই বলেছি, নিবন্ধন অ্যাকাউন্টে তাদেরকে নিবন্ধিত হওয়ার জন্য প্রত্যেকে 5 লক্ষ টাকা করে জমা দিতে হবে। এবার হলো 6, অনুচ্ছেদ 6। অনুচ্ছেদ 6-এর ক, ইউনিয়ন পর্যায়ে রাজপুত ও রাজকন্যাগণ প্রতি মাসে 40,000 টাকা করে দলীয় বেতন ভাতা পাবেন, যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রত্যেকের অ্যাকাউন্টে প্রেরিত হবে। এটা হলো দলীয় বেতন ভাতা। সরকারি বেতন ভাতা এর সাথে সম্পর্কযুক্ত নয়। যদি দল থেকে সরকারি কোনো কাজে যুক্ত হন, সেখানে যে ভাতা পাবেন, সেই ভাতাটা এই দলীয় ভাতার সাথে যুক্ত হবে না, সে ওখান থেকেও ভাতা পাবে, সরকারি ভাতা পাবে, যদি সরকারি কাজে নিযুক্ত হন। 6-এর খ, সকল দলের রাজনৈতিক নেতা বা নেতৃগণের বয়স 65 বছর হলে তারা অবসরে যাবেন। মৃত না হওয়া পর্যন্ত বেতন বা ভাতার 3/2 অংশ অবসর ভাতা পাবেন। ভাই, একটা লোক সারা জীবন দেশের জন্য কাজ করলো, কিন্তু অবসরে যাওয়ার পরে তাকে কেউ চিনল না, সে তখন কিভাবে চলবে ভাই? তাহলে সে তো দুর্নীতি করবেই, যে আমার ভবিষ্যৎ কি, আমি বৃদ্ধ বয়সে কী খাবো। সুতরাং যারা বাংলাদেশে রাজনীতি করবে, রাষ্ট্র তাদেরকে সুরক্ষা দিবে, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তারা রাষ্ট্রের সুরক্ষা পাবেন। তার মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামী এই সুবিধা পাবেন, ওই অবসর ভাতা পাবেন। স্ত্রী বা স্বামীর মৃত্যুর পরে তার সন্তানগণ আর কোনো বেতন বা ভাতা বা সরকারি দলীয় সুবিধা পাবেন না। 6-এর গ, রাজপুত ও রাজকন্যাগণের সন্তানগণ বিনা খরচে যোগ্যতা অনুসারে দেশের অভ্যন্তরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবেন, কোনো কর্মে দেশের বাইরে অধ্যয়ন করতে পারবেন না।
অর্থাৎ ওই যে ছেলেকে আগে দেশের বাইরে পাঠাই দিয়ে ওখানে ছেলে অ্যাকাউন্ট করব, ওই দেশে থাকবো, আর আপনি এখানে টাকা চুরি করে ছেলের কাছে পাঠাবেন আর বলবেন যে আমার কাছে তো কিছু নাই। এটা হবে না। তবে রাজনৈতিক নেতা নেত্রীগণ অবসরে গেলে তাদের সন্তানগণ দেশের বাইরে গমন করতে পারবেন। 6 ঘ, রাজপুত ও রাজকন্যাগণের সন্তানগণ কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে উপার্জিত অর্থে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। তবে ব্যাংকে ট্যাক্স মুক্ত, এফডিআর করতে পারবে না। তবে তাদের বাবা মা অবসরে গেলে স্থাবর সম্পত্তি কিনতে পারবেন। অর্থাৎ আপনি রাজনীতি করতেছেন, যতদিন রাজনীতি করবেন ততদিন পর্যন্ত আপনি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করতে পারবেন না। তাহলে আপনাকে ধরবে কী করে যে আপনার সম্পত্তি বাড়লো না কমলো? স্থায়ী সম্পত্তি কোন করতে, যখন আপনি অবসরে যাবেন রাজনীতির থেকে, হিসাব নিকাশ দিয়ে আপনার কত টাকা আছে না আছে সব হিসাব দিয়ে, আপনার পরিবারের হিসাব, টাকার অর্থের হিসাব দিয়ে আপনি যখন অবসরে যাবেন তখন আপনি যা ইচ্ছা তাই করেন। তো ভাই সকল, আমার এই ভিডিও আমি প্রচার করতেছি আমার লাভের জন্য করি না, দেশের জন্য করি। তো আপনারা এই কথাগুলো, আমার এই কথাগুলো প্রচার করবেন। ফলে প্রতি 5 বছর পর পর যে আপনার সন্তানরা মারা যায়, এই আমার এই অনুচ্ছেদগুলো যদি সংবিধানে সংযোজিত হয় তাহলে আপনার সন্তানরা ভবিষ্যতে মরবে না, বেকারত্ব দূর হবে। আর রাজনৈতিক প্ল্যাটফর্মটা ছাত্রদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হবে, প্রত্যেকটা মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। অর্থাৎ এখানে 3 লক্ষ ডিগ্রি পাস থেকে MA পাস, ডক্টরেট ডিগ্রি পাস লোকের কর্মসংস্থান হবে। এখানে তারা সারাদিন রাজনীতি করবে। অর্থাৎ আমরা সাধারণ মানুষ যাদের পড়াশোনা নাই, কিছু নাই, তার কোনো ভবিষ্যৎ নাই, একটা নেতার পিছনে ঘুরতেছে, তা তার সংসার আছে না? তাকে ওই যার পড়াশোনা নাই তাকেও কাজে লাগাবে রাষ্ট্র। আগামী দিন ইনশাল্লাহ আবার 8 নম্বর অনুচ্ছেদ, 9 নম্বর অনুচ্ছেদ আলোচনা করব। ধন্যবাদ।